আসসালামু আলাইকুম, আমি জেরিন সিয়াদ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এন্টারপ্রেনার বাংলাদেশের বিশেষ সেগমেন্ট শি টক্সে। আজকে আমরা কথা বলবো এমন একজন নারীর সঙ্গে যিনি এক দশক বিরতির পরও হয়েছেন সফল নারী উদ্যোক্তা। তিনি স্থানীয় পণ্যকে পৌঁছে দিয়েছেন দেশে বিদেশে। চলুন পরিচিত হয়ে নিই অপর্ণা সেন রায় দিদির সঙ্গে। দিদি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু শি টক্স। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অপর্ণা সেন রায় নীল হাউসের কর্ণধার। তার এই উদ্যোগটির যাত্রা শুরু হয়েছিল একেবারে সাদামাটা ছোট্ট একটা পদক্ষেপ দিয়ে। 10ম বিবাহ বার্ষিকী উপলক্ষে উপহার হিসেবে চেয়েছিলেন নিজ নামের আত্মপ্রকাশ। আর সেই ছোট্ট স্বপ্নটাই 6 বছরে পরিণত হয়েছে একটি বৃহৎ যাত্রায়। আজ নীল হাউস শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি হয়ে উঠেছে দেশের ঐতিহ্যের একটি সাক্ষী। ক্ষুদ্র নৃগোষ্ঠীর হাতে বোনা প্রায় 350 বছরের পুরনো মণিপুরী তাঁত শিল্প, যা একসময় বিপন্ন ছিল, আজ তা অপর্ণা সেন রায়ের হাত ধরে পৌঁছে গেছে দেশের 61টি জেলায়। তিনি দেশের গণ্ডি পেরিয়ে 18টি দেশেও পরিচিত করেছেন এই মণিপুরী তাঁতকে। বর্তমানে এই মণিপুরী তাঁত বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃত। অপর্ণা সেন রায় শুধু একজন সফল উদ্যোক্তা নন, তিনি বাংলাদেশের ঐতিহ্যের একজন শক্তিশালী রক্ষক। আমরা জানি আপনি একজন সফল উদ্যোক্তা। এত পেশা থাকতে উদ্যোক্তা জীবনকে কেন বেছে নিলেন? আসলে উদ্যোক্তা জীবনকে যখন বেছে নিয়েছিলাম, হয়তো তখন আমিও ভালো করে জানতাম না যে উদ্যোক্তা জীবন কেন, মানে কি। তো আসলে উদ্যোক্তা, আমি একটা সময় একটা স্কুলে ছিলাম, তারপরে মানে পড়াশোনা শেষ করতে না করতে বিয়ে, আর বিয়ের পরে আসলে আমার সন্তানদের নিয়ে বাইরে কাজ করাটা সম্ভব হয়নি। তা আমার বিয়ের ঠিক 10 বছর পরে আমি এই পেশাতে আছি, যে আমার নিজস্ব একটা পরিচিতি গড়ার জন্য স্বাধীনভাবে যাতে আমি কাজ করতে পারি। একটা চাকরি, একটা কোনো কোম্পানিতে জব করা বা যে কোনো কিছুর একটা বাধা ধরার নিয়ম থাকে। যেহেতু আমার সন্তান দুটো খুব ছোট ছোট ছিল, এবং এজন্য আমি ভেবেছিলাম যে আসলে এমন কিছু করি যে পেশাটা আমি স্বাধীনভাবে আমার মতো করে চালনা করতে পারবো, মূলত সেই জন্যই। তাহলে আপু, এই উদ্যোক্তা জীবনের শুরুর দিকের কাহিনীটা যদি আমাদের সাথে শেয়ার করেন। অবশ্যই। আসলে আমি একটা সময় পরে বিয়ে হয়ে যাওয়ার খুব তাড়াতাড়ি, মানে আমার 2টা সন্তান কনসেপ্ট করে এবং তাদের নিয়ে আমি একটা ব্যস্ত জীবন পার করি। তা আমার বড় সন্তানটাকে যখন আমি স্কুলে নিয়ে যাই বা নিয়ে থেকে আসি, তখন একটা মানে ফিল করি যে আমার নাম কেউ সেভ করছে রুদ্রনীলের মা লিখে। তো এই জিনিসটা, আমার নামটা কেউ জানতো না, বা আমি ফ্ল্যাটে বা মানে আমাদের বিল্ডিংয়ে বা পরিচিত মহলে সবাই জানছে যে সন্দীপের ওয়াইফ, রুদ্রনীলের মা, বা অমুকের ছেলের বউ। এই যে একটা পরিচয়, নিজের একটা নাম ছিল, সেই নামটা আমি হারিয়ে ফেলেছিলাম। তো এই একটা হাহাকার আমার মধ্যে ছিলই, কিন্তু আসলে সব কিছু তো চাইলেও সম্ভব ছিল না। তখন 2020 সাল, যখন আসলে কোভিড-19 যখন মানে তীব্র আকার ধারণ করে, আমরা ঠিক তখন সমস্ত কাজ শেষ করে ঘরে বন্দি জীবনযাপন করি। আর সেই সময়টা এত ফ্রি টাইম ছিল, আসলে কি করব এটা বোঝা যায়। তখন মোবাইল হাতে থাকা ছাড়া আর কোনো ছিল না সেই সময়। হ্যাঁ, লকডাউন। ঠিক সেই সময় বিভিন্ন গ্রুপের সাথে আমি জড়িত হয়ে পড়ি, বিশেষ করে কালচারাল গ্রুপগুলোর সাথে। তো আমার এই বিষয়ে তো আগে থেকেই আমার একটা আলাদা দুর্বলতা বলেন বা চলাচল বলেন ছিলই আমার এই জগতের সাথে। তো এরকম করতে করতে কেউ একজন আমাকে একটা গ্রুপের সাথে অ্যাড করে দেয়, এবং সেই মানে গ্রুপে আমি তাদের কর্মকাণ্ড দেখতে থাকি। দেখতে দেখতে হয় কি, মানে 2-3টা গ্রুপের সাথে জয়েন করে, মানে উদ্যোক্তার রিলেটেড গ্রুপগুলোতে। তো এখানে একটা শীতবস্ত্র একটা মানে থাকে, কর্মসূচি থাকে যে সিলেট থেকে কে শীতবস্ত্র বিতরণ করতে যাবে। তা সেই সময়টা আমি নিজে থেকে আগ্রহ প্রকাশ করি যে আমি যাব, কারণ আমার রোভার স্কাউটের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে।
এবং নাটোর জেলার প্রথম রোভার মুট আমরাই করেছিলাম। হ্যাঁ, বেশ অ্যাক্টিভ আপনি। তো সেই সময় আমি নিজেও সাহস করে বলি যে আমি করব। তো অপরাজিতা জয়ী এই গ্রুপটার নাম ছিল। মানে সেখানে আমি শীতবস্ত্র নিয়ে এত ভালো কাজ করি, ওখানে আমাকে জয়ী উপাধি দেয়া হয়। হ্যাঁ, জয়ী উপাধি দেয়া হয়। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, একটা নির্দিষ্ট একটা পরিচয় পাচ্ছি মনে হচ্ছে, মানে এতদিন পরে, ঠিক এতদিন পরে। তো আমার কাছে মনে হয়েছিল যে না, একটা পরিচয় তৈরি করতে যাচ্ছি বা পরিচয় তৈরি করতে পারছি। তাই সেই গ্রুপের সোর্সেই বিভিন্ন উদ্যোক্তাদের সাথে আমি পরিচিত হতে থাকি। তাই এরকম একজন উদ্যোক্তা, এবং সে অবশ্য আমার স্কুল লাইফের বান্ধবী, সে আমাকে বলে তুমি কাজ শুরু করলেও শুরু করতে পারো, মানে এরকম একটা আগ্রহ দেখায়। তো আমি আমার হাজব্যান্ডের সাথে আলোচনা করি, তো বলছে যে অবশ্যই, কেন করবা না, তবে করো, আমি যতটুকু পারি তোমাকে হেল্প করবো। যে ফ্রি টাইম, তখন তার অফিস নাই, এমনি সময় আমার আসলে কথা বলারও সময় থাকে না। আসলে এই যে বললেন, প্রত্যেকটা খারাপ কিছু আসলে আমরা খারাপভাবেই দেখি, কিন্তু অভিশাপটাও কখনো কখনো আশীর্বাদ হয়ে আসে। মানে এই যে করোনাকালীন সময়টা আমার জন্য, আমার ক্যারিয়ারের জন্য হয়তো আশীর্বাদ হয়ে এসেছিল সেই সময়টা। তখন উই নামক একটা গ্রুপের সাথে আমি জয়েন্ট হই। তো আমি আসলে কয়েকদিন তাদের পোস্ট দেখে এত বেশি বিরক্ত হই যে খালি এগুলো কি লেখে, মানে আমার সাথে আসলে যাচ্ছিল না। মানে মনে হচ্ছিল যে আসলে আমি কালচারাল জগতের মানুষ, তো ব্যবসা একটা খটমটা জিনিস, আমার কাছে মনে হয়েছিল যে কেমন জিনিস, আমি লিভ করে ফেলি। মানে ওই খুব বড় একটা গ্রুপ ছিল, হ্যাঁ, লিভ করে ফেলি, যে আমার কাছে খুব মাথা ব্যথা লাগছিল। পরে আবার মনে হলো যে পরে কে জানি আবার আরেকজন ফ্রেন্ড আমাকে জয়েন করালো, যে এখানে জয়েন্ট হও, তুমি তোমার মতো করে লিখতে পারবা। তার লেখার প্রতিও আমার একটা আলাদা দুর্বলতা ছিল, আমি লিখতে খুব পছন্দ করি, এবং আমি খুব ছোটবেলা থেকে অনেক বই পড়েছি। বইয়ের প্রতি একটা আলাদা, মানে আমার একটা লাইব্রেরি, আমাদের বাড়িতে একটা বড় লাইব্রেরি আছে, এবং আমরা একটা পাঠচক্র করতাম। আমরা সেই সময়টা আসলে তো আমরা অনেকটা প্রাচীন, সেই সময়টা আমরা একটা গল্পের বই সবাই মিলে ঘুরে ঘুরে পড়তাম, আমি পড়লাম, আরেকজন পড়লো, তারপরে আমরা একটা পাঠচক্রের আয়োজন করতাম। কার কাছে ওই বইটার, আমরা যদি বলতে পারি যে শেষের কবিতা, আমি উদাহরণস্বরূপ বলছি, যে এরকম যে শেষের কবিতা কার কাছে কেমন মনে হয়েছে, এই যে পাঠচক্রের এই জিনিসগুলো আমরা লিপিবদ্ধ করতাম। তো ওই লেখালেখির অভ্যাসটা আমার ছিল। তো ওই গ্রুপে আমি প্রচুর লেখালেখি করি, মানে লিখে আমার পণ্যকে প্রেজেন্ট করার চেষ্টা করি। এটা আমার কাছে খুব ভালো লাগতো, যে প্রতিদিন সকাল হলে আমি আমার মতো করে লিখতে পারবো, আমার মতো করে জানাতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এই স্বাধীনতা থেকে, এই কাজ থেকে একটা, সবাই বলতো যে অপর্ণা, এই যে অপর্ণা নামটা আমার আস্তে আস্তে উঠে আসছে। এই যে একটা নামের প্রতি মানে এটা ছিলই। আর এইভাবে কাজ করতে করতে আমি দেখলাম যে আসলে আমাদের লোকাল প্রোডাক্ট, আমাদের যে কোনো দেশের একটা লোকাল প্রোডাক্ট কিন্তু একটা দেশের বড় একটা সম্পদ। আমাদের তাঁত শিল্প, বাংলাদেশ অনেক সমৃদ্ধ, কিন্তু আমরা বাইরের দেশীয় পোশাকগুলোর প্রতি আমরা বেশি আকর্ষণ বোধ করি, যে এই পাকিস্তানি ড্রেস, ইন্ডিয়ান শাড়ি, এটা একটা আলাদা একটা মানে গ্র্যাভিটি। আমি বললাম আমার দেশেই তো অনেক ভালো ভালো পণ্য হয়, তো আমার দেশের পণ্যগুলোকে আমরা ইচ্ছা করলেই পারি যে প্রচার ও প্রসার করতে। সে থেকে আমি অবশ্যই অর্থনৈতিকভাবে সচ্ছল হব, আমার দেশের পণ্যের, আমার দেশের তাঁতিরাও উঠে যাবে, সাথে সাথে মানে আমার একটা পরিচয় হবে, আমি অপর্ণা এই হিসাবেও তো সবাই আমাকে চিনবে। তো এই থেকে আমার আসলে উদ্যোক্তা জীবন শুরু। তো এই যে আপু উদ্যোক্তা জীবন, পণ্য, দেশীয় পণ্য নিয়ে আপনার আলাদা একটা টান, মণিপুরি কেন, মণিপুরি পণ্য নিয়ে কেন কাজটা শুরু হলো? হ্যাঁ, এটারও একটা ইতিহাস আছে। আসলে আমি রাজশাহী বিভাগের মেয়ে। তো আমি যখন আমরা স্টুডেন্ট লাইফে সফুরা, বিভিন্ন সিল্ক হাউস এদের সামনে দিয়ে ঘুরতাম, এত দামি ছিল আসলে স্টুডেন্ট লাইফে, এত টাকা দিয়ে এগুলো কেনার মতো সামর্থ্য আমাদের ছিল না। এই মা কাকি বোনদের শাড়িগুলো নিয়ে পরতাম, বা তাদেরকে খুব চেষ্টা করতাম যে একটা রাজশাহী সিল্ক যেন কেনে। হ্যাঁ, রাজশাহী সিল্ক কিনলে আমরা একটু পরে ছবি টবি উঠতে পারবো, আমরা বিভিন্ন স্টুডিও, আমার আবার ছবি ওঠার প্রতি খুব একটা আলাদা আকর্ষণ ছিল। তো আমরা ভাবতাম যে একটা পর্দার পারে গিয়ে বা কোনো স্টুডিওতে ছবি উঠতে পারবো, মানে এরকম একটা নেশা ছিল বলতে পারেন। তো আমার মনে হয়েছিল তাহলে রাজশাহী সিল্কটা যেহেতু এত পছন্দের একটা শাড়ি, তো রাজশাহী সিল্কটা যেহেতু আমি মোটামুটি রাজশাহীর মেয়ে হওয়ার কারণে, রাজশাহী বিভাগীয় মেয়ে হওয়ার কারণে আমি মোটামুটি জানি, তো এটা নিয়ে আমি কাজ শুরু করি। কিন্তু আমি আসলে এই কাজটা বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারিনি। তখন আমার মনে হলো যে
লোকাল প্রোডাক্ট হিসাবে মণিপুরি বেস্ট, কারণ মণিপুরি তাঁতিরা একটা মানে ক্ষুদ্রতম নিগোষ্ঠী, শুধুমাত্র তাদের হাতের মানে হ্যান্ডলুম যেটা হচ্ছে হস্তচালিত তাঁত দ্বারা তারা হচ্ছে এই মণিপুরি শিল্পটা তৈরি করে, যা হচ্ছে ওরা ছাড়া কিন্তু আর কেউ তৈরি করতে পারে না। মানে ওরা যদি মানে এমন একটা জিনিস, তো এই জিনিসটা আসলে প্রচার হওয়া দরকার, যা 350 বছরেরও ইতিহাস আছে। আর যেহেতু আমার দিক থেকে আমি চেষ্টা করেছি, আমি হচ্ছে সিলেটের বাইরের মেয়ে কিন্তু থাকি দীর্ঘদিন ধরে সিলেটে, তো আমার প্রচার প্রসারে কাজ হবে। যে গেয়যোগী ভিক পায় না, সিলেটের মানুষ কিন্তু মণিপুরিটাকে সেইভাবে ডিমান্ড করে না বা হয়তো আমার কাছ থেকে কিনবে না, কিন্তু আমার তো চলাচল সিলেটের বাইরে, তো সিলেটের বাইরে তো মণিপুরিকে খুব ভালোভাবে নেয়। আর যেহেতু একটা পণ্য ব্র্যান্ড হওয়ার জন্য একটা মানুষকে ব্র্যান্ড হওয়া আগে দরকার, তো যেহেতু আমাকে যারা চোখ বন্ধ করে বিশ্বাস করে তারা তো অবশ্যই সেই জিনিসটা আমার কাছ থেকেই নেবে। তো এই জায়গা থেকে আমি মণিপুরি নিয়ে কাজ করি, যেহেতু আমার সোর্সিং পয়েন্ট আমার হাতের উপরে, আমি ইচ্ছা করলে বিভিন্ন তাঁতিকে বিভিন্ন ডিজাইন দিতে পারছি, তাঁতির ঘরে পৌঁছাতে পারছি, তাদের সাথে কথা বলতে পারছি, মানে সোর্সিং পয়েন্টটা এই কালার না এই কালার ঠিক তখনই আমরা চেঞ্জ করতে পারছি, যেটা রাজশাহী থেকে আমার কাছে সোর্সিংটা খুব সহজ ছিল না, যেহেতু দূরত্বের কারণে ইয়ের কারণে। তো এই জন্য মণিপুরিটাকে বেছে নিই আর হচ্ছে প্রচার প্রসারটা করি। আমার হচ্ছে টার্গেট থাকে 64টা জেলা পৌঁছে যাবে। এই যে আপু আপনি একটু আগে মেনশন করলেন যে তাঁতিদের সাথে কথা বলা, কাস্টমাইজ করা, তো প্রথম দিকে তো এগুলো আসলে সম্ভব হয় না। তো পারিবারিক হোক, আর্থিক হোক, সময়ের হোক, সব কিছু নিয়ে আসলে নারী উদ্যোক্তা হিসেবে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আপনি এগুলো কিভাবে সামলেছেন? আসলে আমরা যে চলছি, আমরা যে কথা বলছি, প্রত্যেকটাই সমস্যা। প্রচণ্ড ইচ্ছাশক্তি আর সাহস একজন মানুষকে হয়তো তার সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারে বলে আমি বিশ্বাস করি। ঠিক সেইভাবেই প্রথম অবস্থায় আমার হাজব্যান্ড আমাকে এখনও হেল্প করে যাচ্ছে, প্রথম অবস্থায় আরও বেশি করেছে, কারণ তাঁতিদের সাথে আমার আসলে কমিউনিকেশন মানে করাটা খুব বেশি সহজ ছিল না, কারণ তারা ছিল ক্ষুদ্রতম নিগোষ্ঠী এবং তারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করত। এমনি সিলেটি লোকাল ভাষা আমার তো এমনিতেই বুঝতে এবং আমার ভাষা তাদের শুনতে একটা মানে একটা গ্যাপ থেকে যায়। তো সেই জায়গা থেকে আমার একটু সমস্যা ছিল। তা আমার স্কুলের কিছু মানে বাচ্চাদের স্কুলের কিছু মণিপুরি গার্জিয়ান ছিল, তাদের কাছ থেকে আমি আসলে তাদের ঠিকানাগুলো, তাদের ইয়েগুলো কালেক্ট করি এবং আমি এই প্রত্যন্ত জায়গাগুলো একা একা যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, সেখানে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যায়। এই যে আপু হাজব্যান্ডের কথা মেনশন করলেন যে আপনার হাজব্যান্ড কমিউনিকেশন আপনাকে অনেক হেল্প করে, পারিবারিক দিকের যে গুরুত্ব বা পারিবারিক সহযোগিতা আপনি ব্যবসার ক্ষেত্রে কিভাবে দেখেন? আমার মনে হয় একটা পরিবারের জন্য আমি কাজ করছি। আসলে পরিবারের সহযোগিতা ছাড়া একটা নারী, বিশেষ করে নারী উদ্যোক্তা, এই উদ্যোক্তা মানে পেশাটাই তো আসলে সবার কাছে এখন কিছুটা পরিচিত হলেও সেই সময়টা কিন্তু পরিচিতই ছিল না। তো একজন পরিবার সাহায্য না করলে নারী সে উঠে আসা অনেক কঠিন। আমার মনে হয় প্রত্যেকটা পরিবারেরই উচিত মানে কিছুটা হলেও একজন নারীকে সাহায্য করা। এই যে আপু সাহায্য করা, বা আপনি নিজেও একটা স্টার্ট করেছেন একটা বিজনেস, কিন্তু সাহায্য করার পরে অনেকগুলো ঝুঁকি থেকে যায়, সেই ঝুঁকিগুলোকে আপনি কিভাবে সুযোগে রূপান্তর করেছেন? সেটাই, প্রত্যেকটা জিনিসের ঝুঁকি থাকে। আসলে ঝুঁকিগুলো খুব কৌশলে সমাধান করতে হয়। আসলে একজন উদ্যোক্তা মানেই বুদ্ধিমতী হতে হবে, নারী উদ্যোক্তারা তো অবশ্যই স্মার্ট হতে হবে। তো আমি একটু মানে করি, আমি কিন্তু স্মার্ট নারী উদ্যোক্তা হিসেবে আইসিটি ডিপার্টমেন্ট থেকে স্বীকৃতিপ্রাপ্ত এবং গ্র্যান্টপ্রাপ্ত নারী উদ্যোক্তা। তো এই যে বুদ্ধিমত্তা দিয়ে একজন নারী মানেই তো সৃজনশীল। আমি যদি খুব ছোট্ট করে বলি একটা উদাহরণ, আমার প্রতিটা পদক্ষেপে বুদ্ধি দিয়েই আমি মনে করেছি এগিয়েছি। যে পারিবারিক প্রতিবন্ধকতা কিন্তু থাকে। আজকে আমি ঢাকা আসব, এটা কিন্তু খুব সহজ ছিল না সিলেট থেকে ঢাকা আসে। আমার বাচ্চাদের পড়াশোনা আছে, আমার হাজব্যান্ডের চাকরি আছে, তারপরে আমার নিজেরও একটা ব্যাপার আছে এবং শ্বশুরবাড়ির পরিবেশও আছে, মানে সব কিছু অনুকূল থাকে না সব সময়। তো এই জায়গা থেকে আমি যখন ভাবলাম যে আমার বাচ্চার
ডাক্তারের ডেট আছে, ঠিক সেইভাবে কিন্তু তাদের বোঝাতে সক্ষম হলাম যে আমি বাচ্চাকে দেখাবো এবং আমি এই প্রোগ্রামটাই অ্যাটেন্ড করব, যাতে দুটা কাছাকাছি হয়ে যায় এবং অনেককে বোঝাতে পারি যে তাদেরকে দেখাতে এসেই যেন আমি এই প্রোগ্রামে এসেছি। স্মার্ট মুভ, মানে নারী উদ্যোক্তা হতে গেলে, বিজনেস রান করতে গেলে স্মার্টলি মুভ করতেই হবে। তো আপু, এই যে আপনার স্মার্টলি মুভ করা বা যে কোনো কিছু বিজনেস এখন পর্যন্ত একটা জায়গায় নিয়ে যাওয়া, আপনার সাকসেসের পিছনে মূল কারণগুলো কি কি? আমি মনে করি কৌশল, সাহস আর সততা। আমি যদি আমার পরিবারকে আমি যদি সৎ না থাকি, আমার পরিবার আমাকে বিশ্বাস করবে না, আর পরিবারের সাপোর্ট ছাড়া আমি আসলে দীর্ঘদিন টিকে থাকতে পারবো না। কারণ একটা নারী উদ্যোক্তা, বিশেষ করে আমাদের মতো যারা খুব মধ্যবিত্ত পরিবারের নারী উদ্যোক্তা, তাদের হাতে অনেক টাকা থাকে না। তা পরিবারের সহযোগিতায় কিন্তু আমরা অর্থনৈতিক সহযোগিতাটা প্রথম পেয়ে থাকি। ব্যাংকও আমাদের লোন দিতে হলে কিছু ক্রাইটেরিয়া লাগে, সেগুলো অর্জন করতেও প্রথমে আমাদের আগে পরিবার থেকেই আমাদের সহযোগিতা পাওয়া যায়। তো যে জায়গাটা নিজেকে সৎ এবং নিজেকে মানুষের সাইকোলজিটা ধরতে হবে, মানুষের যে আপনার মনস্তত্ত্বটা আর কি, কে কেমনভাবে নিচ্ছে, তাকে যদি সেভাবে সন্তুষ্ট করা যায়, নিজেকে ছাড় দিয়ে অন্যান্য দিকে আমাকে এগিয়ে যেতে হবে, অন্যান্য দিকে আমাকে বেশি করতে হবে এবং নিজেকে সৎ থাকতে হবে। সৎ থাকার পরে যদি তারা আমাকে একবার বিশ্বাস করে নেয়, আমাকে ভালোবেসে নেয়, আসলে ভালোবাসা দিয়েই সম্ভব সব কিছুকে জয় করা। এটা খুবই সুন্দর কথা, ভালোবাসা দিয়ে সত্যিই সব জয় করা সম্ভব। তো দিদি, আপনার ব্যবসা সম্পর্কে যদি আমাদেরকে এখন কিছু বলেন। আসলে আমি ব্যবসাটা শুরু করেছি 2020-এ। তো আসলে খুব বেশি সময় না, একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে হলে আসলে সময় লাগে। আমি মনে করি এখনও আমার ব্যবসাটা হামাগুড়ি দিচ্ছে আর কি, এখনও উঠে দাঁড়ানোর জন্য অনেক পরিশ্রম, অনেক একাগ্রতা দরকার। তো আমার ব্যবসাটা আসলে মণিপুরি তাঁত নিয়ে। মণিপুরি তাঁত শিল্পকে আমি সারা বিশ্বের মাঝে প্রকাশ করতে চাই। তো অনেকেই বলে আপনার পেজে শাড়িটা বেশি, তো আসলে বাইরের দেশে শাড়ি কেন পরবে? তো শাড়ি না হয়ে অন্য কিছু তো হতে পারতো, বা এখন আমরা শাড়ির প্রতি অত বেশি আকর্ষণ নেই। এমনও তো হতে পারে আপনার বিজনেসে আরও কিছু ভ্যালু অ্যাড করতে পারেন। ঠিক আছে, এটা তো করছি বা করব, বা পরিকল্পনাও আছে, আমি সাদরে গ্রহণ করি। কিন্তু আমার একটা মিশন আছে, বলতে পারেন যে আমার দেশীয় পণ্য যে শাড়ি, আমার কি বাংলাদেশের তো শাড়িটাই মূল পোশাক। আমরা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে চলাফেরা করে খুব সহজেই কিন্তু ওদের প্যান্ট শার্ট, ওদের কালচারটাকে ধরে ফেলছি। কেন আমরা চেষ্টা করব না ওরা আমাদের মতো শাড়ি পরুক, আমাদের মতো মণিপুরি তাঁতের ওড়না পরুক স্কার্ফ হিসাবে? অসুবিধাটা কি? এটাও তো আমার পোশাক। আমার পোশাককে আমি কি আমার শালীনতার মধ্যে প্রকাশ করতে পারি না? ঠিক এই জায়গাটাই আমার একটা ব্যাপার আছে। শুধু বিদেশ না, আমরা প্রবাসী বাঙালিরাও কিন্তু শাড়ি পরে বিশ্বের কাছে আমাদের দেশকে প্রেজেন্ট করতে পারে। একে হ্যান্ডলুম তাঁত আমাদের দেশীয় শিল্প, দেশীয় সংস্কৃতির একটা অংশ এবং জিআই ট্যাগ পাওয়া পণ্য। এই পণ্যটাকে যখন আমরা বাইরে পরব, তখন কিন্তু বাইরের জনগণ আমাদের শাড়ি এটা বাংলাদেশি পোশাক, এটা কিন্তু খুব সুন্দরভাবে জানবে। এই লক্ষ্যে আমি কাজ করেছিলাম যে আমি প্রথম টার্গেট করেছিলাম 64টা জেলায় পৌঁছে দেব আমার নীল হাউজের পণ্য। তো আমার নীল হাউজের পণ্য আমার 61টা জেলায় পৌঁছে গেছে এবং দেশের বাইরে 18টি রাষ্ট্রে পৌঁছে গেছে। এই যে আপু, ন্যাশনাল ইন্টারন্যাশনালি আপনি মোটামুটি গ্লোবাল মার্কেট, ন্যাশনাল মার্কেটে আপনার পণ্যকে পৌঁছে দিয়েছে, অ্যান্ড আপনি একটু আগেও মেনশন করলেন যে আইসিটি ডিপার্টমেন্ট থেকে স্মার্ট ওয়েমেন এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড পেয়েছেন। এরকম আরও কিছু অর্জন যদি আমাদের সাথে শেয়ার করেন। আসলে অর্জনের ঝুড়ি এখনও অনেক বেশি সমৃদ্ধ হতে পারেনি, একটু একটু করে আগাচ্ছি তো সব কিছু নিয়ে। তো আমার কাছে আসলে ছোটো ছোটো বিষয়গুলো অনেক বড়, কারণ এগুলো আমি অর্জন করছি। তো আমার কাছে মনে হয়েছে আইসিটি গ্র্যান্ট যেরকম পেয়েছি, এটাও একটা অনেক বড় অর্জন।
আমার কাছে, অনেকের কাছে হয়তো সামান্য হতে পারে। আমি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের উইফি প্রজেক্টের অধীনে একটা হচ্ছে সুযোগ পাই সারা বাংলাদেশের 10 জন নারী উদ্যোক্তা ওয়ার্ল্ড ব্যাংকের ভেতরে, তারা হচ্ছে প্রায় মনে হয়, আমার ঠিক মনে নেই, 35 হবে হয়তো, ব্যাংক কর্মকর্তা মেইন যারা ছিলেন তাদের সাথে, এবং হচ্ছে এসএবি ফাউন্ডেশন, আমেরিকান এম্বাসি, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের সাথে তাদের কথাগুলো তুলে ধরতে পারবে। এটাও আমার কাছে মনে হয়েছিল অনেক বড় পাওয়া। এবং আমি হচ্ছে FIBDB, এটা হচ্ছে একটা লোকাল এনজিও, ওখান থেকেও একটা হচ্ছে আমি সম্মাননা পেয়েছি, একটা ছোট গ্র্যান্ট পেয়েছি, এবং হচ্ছে তাদের হচ্ছে একটা থিসিস করে আমার নীল হাউসকে নিয়ে এবং আমাকে নিয়ে, তাদের প্রচেষ্টা নামক একটা হচ্ছে ম্যাগাজিন হয়, সেখানে হচ্ছে আমার গল্প কথা তুলে ধরে, এবং বিভিন্ন ছোট ছোট পত্রিকা, বিভিন্ন জাতীয় পত্রিকাতেও আমার হচ্ছে টুকটাক নিউজ আছে, ছোট হলেও খুব বড় আকারে না। আরও হচ্ছে বলা যায় আপনার নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকেও হচ্ছে আমি কিন্তু একটা ট্রেনিং নেই, সেই ট্রেনিংয়েও আমি একটা ছোট গ্র্যান্ট পাই, এবং মানে দেশীয় পণ্য নিয়ে। আরও বলা যায় আমি 2টা বিজনেস গ্র্যাজুয়েশন করেছি, একটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, মানে আমার একাডেমিক পড়াশোনার বাদেও মানে বিজনেসের জন্যই, এবং আরেকটা হচ্ছে আপনার ব্র্যাক ইউনিভার্সিটি, এবং হচ্ছে আমেরিকান এম্বাসির আন্ডারে AWE, এটার মাধ্যমেও হচ্ছে আমি পেয়েছি। এবং বিভিন্ন মিডিয়াতে আমাকে নিয়ে তারা হচ্ছে বিভিন্ন রকম প্রোগ্রাম করেছে, নেক্সাস টিভি বলেন, দেশ বিদেশের টেলিভিশন, তারপরে হচ্ছে বিভিন্ন অনলাইন মাধ্যম, তারপরে আমি একটা জার্মান চ্যানেলে সঞ্চালনা করতাম। এগুলো সব কিছুই আসলে আমার মনে হয় যে নীল হাউস থেকেই প্রাপ্ত। এগুলো এরকমই ছোট ছোট অনেক জিনিস, যেগুলো মনে আছে এগুলো বললাম। খুবই ভালো লাগলো আপনার এত এত অর্জন শুনে। তো আপু, আমরা আপনার অর্জন, আপনার বিজনেস স্টার্ট করার যেই অবস্টেকেলগুলো ছিল, বর্তমান অবস্থা সবই জানলাম। ভবিষ্যৎ পরিকল্পনা কি এই ব্যবসা নিয়ে? আসলে আমার নীল হাউস হচ্ছে সন্তান সম একটা প্রতিষ্ঠান। আমার বড় ছেলের নাম রুদ্রনীল, আমার ছোট ছেলের নাম ইন্দ্রনীল। সেই জায়গা থেকে নীল হাউস, হাউস মানে হচ্ছে ইচ্ছে। তো এই ইচ্ছেটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমি চাই আমার দেশীয় তাঁত মানে পৌঁছে যাক প্রত্যেকটা মানুষের আলমারি হোক আর ট্রাঙ্কি হোক, তাদের ভেতরে, মানে তাদের কাছে, হাতের মুঠোয়। তো এটা নিয়ে আমার অনেক বড় পরিকল্পনা। আমি জানি না সফল হতে পারবো কি না। আমি নিজে চাই যে আমার হচ্ছে এখনও নিজস্ব কোনো কারখানা বা হচ্ছে শিল্প প্রতিষ্ঠান তৈরি হয়নি। আমি চাই যে আমি নিজে তাঁত বসাবো, আমার তাঁতিগুলোকে এখনও চুক্তিভিত্তিক কাজ করাই আমি। তো আমি নিজের একটা প্রতিষ্ঠান করব, সেখানে আমার অনেকগুলো তাঁত থাকবে, আমার নিজস্ব তাঁতই থাকবে। তাদেরকে আমি এখনও যেরকম ডিজাইন দেই, আরও বড় আকারের ডিজাইনার নিয়ে এসেও তাদের ডিজাইন দেব, তারা সেই ডিজাইন অনুযায়ী কাজ করবে, এবং সেগুলো হচ্ছে আরও প্রচার ও প্রসার হবে। সাথে আমার সামনে থাকবে মানে ঠিক মানে কারখানাটার সামনে থাকবে নীল হাউসের শোরুম, আর পেছনে থাকবে হচ্ছে কারখানা। আমাদের শুভকামনা নীল হাউসের জন্য সব সময় আছে আপু। বিগত বছরগুলোতে একজন উদ্যোক্তা হিসেবে আপনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন, নতুন উদ্যোক্তাদের সে থেকে আপনি কি বলতে চান? আমি মনে করি যে উদ্যোক্তা জীবন অবশ্যই চ্যালেঞ্জের, কিন্তু আমার মনে হয় নারী মানে সৃষ্টিশীল, সৃজনশীল। ঈশ্বর আমাদের যে নারীদের যে ক্ষমতা দিয়েছেন সেটা কাউকে দেয়নি। আমরা জন্মগতভাবেও অনেকে অনেক কাজ পারি, এবং আমরা হচ্ছে অনেক কাজ শিখতেও পারি, আর ধৈর্যটা নারীদের মধ্যে অনেক বেশি। তাই আমি নতুনদের বলবো, যারা এই জায়গাটায় আসতে চায় তারা দেরি না করে আজকে না কালকে না পরশুদিন, এটা আসলে দেরি করা ঠিক না, চলে আসা উচিত। চলে আসুন, আপনারা চলে আসুন, কাজ করুন, যে যেটা পারেন, যেটাতে ভালো মনে করেন, কারণ দেখা দেখি অবশ্যই না।
নিজের ভেতরে যেটাকে উপলব্ধি করেন, যে কাজটা আপনারা ভালো করেন তার পেছনে সময় দিন, আপনার পরিবারকে বোঝান এবং নিজের জায়গাটায় সৎ এবং বিশ্বস্ত থাকুন, দেখবেন দুনিয়া আপনার হাতে। ধন্যবাদ আপু, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আমারও অনেক ভালো লাগলো। আপনাদের ফুল টিম শি টকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর এখানে এসে আমার কথাগুলো, আমার নীল হাউসের কথাগুলো বলতে পেরেছি, পৌঁছে যাক অনেকের কাছে। অনেক শুভকামনা আপনার নীল হাউসের জন্য। আপনাদের জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ দিদি, আপনাকেও। সুপ্রিয় দর্শক, অপর্ণাদির গল্প আমাদের শেখায় ব্যবসা শুধু একটি পেশা নয়, প্রজন্ম থেকে প্রজন্ম দেওয়ার মতো একটি উপহার। আমি জেরিন জিয়াদ আজ বিদায় নিচ্ছি শি টক্স থেকে। এরকম আরও গল্প শুনতে আমাদের সাথে থাকুন। এন্ট্রোপ্রেনার বাংলাদেশের ফেসবুক পেজ লাইক করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।